আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে ডোনাল্ড ট্রাম্প আমাদের মালিক তিনি রণে ভঙ্গ দিলেন। তিনি এবার একটা স্টেটমেন্ট ছেড়ে দিয়েছেন বাজারে যে আমি আর এই যুদ্ধে নেই, আমি সবার জন্য হরমুজ উন্মুক্ত করে দিলাম, স্টেট অফ হরমুজ। হিন্দিতে একটা কথা আছে, বেগানি শাদি মে আবদাল্লা দিওয়ানা। নচেনা লোকের শাদি হচ্ছে, দিওয়ানা আবদাল্লা এসে নেচে যাচ্ছে। তা আমাদের মালিকের অবস্থা হলো তাই, বেগানি শাদি মে আবদাল্লা দিওয়ানা। কোথায় ছিলেন আপনি? আমেরিকা, কোথায় হচ্ছে গিয়ে এশিয়ার একটা দেশ ইরান। ইরানের আভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে, তার দেশের লোক বুঝে নেবে। আপনি হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন কেন? নিজের গুরুত্ব বাড়ানোর জন্য? আর আপনি যে মাটি খাবেন, আপনার যে এই দশা হবে, সেটা তো আমি অনেক আগেই আন্দাজ করে বলেছিলাম। উনি শেষ চেষ্টা করেছিলেন পরশু দিনকে, আপনারা সবাই জেনে গেছেন যে নরেন্দ্র মোদীকে উনি ফোন করেছিলেন, আমরা আপনাকে খুব ভালোবাসি, অমুক তমুক অনেক কথা বলেছেন। নরেন্দ্র মোদীও ভালো ভালো কথা বলেছেন, কিন্তু তার বাইরে কোনো কথা প্রকাশ্যে আসেনি। এখন চোরাগোপ্তা দুদিন বাদে যে কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে উনি পাশে চেয়েছিলেন। এই যে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে নরেন্দ্র মোদীকে অর্থাৎ ভারতকে তিনি পাশে চেয়েছিলেন। নরেন্দ্র মোদী পরিষ্কার মুখের উপর বলে দিয়েছেন, মিস্টার ট্রাম্প, এই যুদ্ধ শুরু করেছেন আপনি, শেষ করবেন আপনি। যুদ্ধ শুরুর সময় আপনি আমার মতামত নেননি, যুদ্ধ যখন এসে অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং হার যখন আপনার নিশ্চিত, তখন আপনি এখন শান্তি চুক্তির জন্য এখন ভারতকে বলছেন। এখন ভারত যাবে কেন? আপনি ভারতের সঙ্গে যা যা করেছেন, যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেগুলো কিন্তু আমি ভুলবো না। এই সমস্ত কথা নাকি হয়েছে, ভেতরে শোনা যাচ্ছে। আরো অনেক কথা হয়েছে, তাদের মধ্যে এতক্ষণ ধরে কথা হয়েছে যখন নিশ্চয়ই হাই হ্যালো আর আমি আপনাকে ভালোবাসি, ভারতবাসীকে ভালোবাসি, এর মধ্যে তো সীমাবদ্ধ ছিল না। আরো অনেক কথা হয়েছে, ফিসফাস এইটুকু কথা শোনা যাচ্ছে। তারপর যে উনি ফোন কেটে দেন, তারপর আর ফোন করেননি। এরপরই তার ঘোষণা, আমি হরমুজ আমি ছেড়ে দিচ্ছি, সমস্ত জাহাজ চলাচল করুন। আরে আপনি তো হরমুজের তালগোল তো পাকিয়ে দিয়েছেন, হরমুজ তো ছিল, তো ফ্রি ছিল। আপনি তো ইরানকে অ্যাটাক করে আপনি হরমুজকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা ইরানকে শিখিয়ে দিয়েছেন। এখন আপনি বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে, তার দেশ যা ধ্বংস হয়েছে, সে বলছে আমি এখন টোল নিয়ে ওই দেশকে আমি ঠিক করব, কারণ আমার তো কেউ পয়সা দেবে না, আমায় কেউ সাহায্য করবে না, তাহলে আমি কি করে করব? তার দেশ সারা বিশ্বকে আপনি আরো একটা অশান্তির মধ্যে ফেললেন, যেখানে এখন প্রত্যেকটা দেশকে টোল দিয়ে আমাদের এখানে হরমুজ প্রণালী পার হতে হবে, একমাত্র ভারত আর চীন ছাড়া। ভারত আর চীনকে নয়। এবার এখানে একটা গোঁজামিল দিয়ে রেখে দিয়েছেন, একেবারে যে উনি ছেড়ে দেবেন তা তো নয়, সেই বান্দা উনি নন। গোঁজামিল থেকে দিয়েছেন একটা, সেটা একটা বলে রেখে দিয়েছেন যে যারা, প্রথম হচ্ছে চায়না নাকি বলেছে অস্ত্র সরবরাহ করবে না। উনি তো মুখে অনেক কিছু বলেন, সপক্ষে কোনো দলিল দেখাতে পারেন না, পরক্ষণই আবার কালকে সকালবেলা পাল্টি খেয়ে যাবেন। তো যাই হোক, আবার দ্বিতীয় একটা গোঁজামিল রেখে দিয়েছেন যে ওই হরমুজ টানেল দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে
ইরানের বন্দরে না ফেরার শর্তে সমস্ত জাহাজকে আমি ছেড়ে দেব। আরে ইরানের বন্দরে তো ভারতের জাহাজ তো যাবে, ভারতের জাহাজে আপনি একটা মিসাইল মেরে দেখুন। আপনার যদি ক্ষমতা থাকে, ডোনাল্ড ট্রাম্প ভারতের জাহাজ গিয়ে ইরান থেকে তেল নেবে আপনার চোখের সামনে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি একটা ভারতীয় জাহাজে একটা আক্রমণ করে দেখুন। আপনার যে কটা জাহাজ এসছে না, নিমিষ থেকে আরম্ভ করে ওই আব্রাহাম লিঙ্কন পর্যন্ত 6টা জাহাজ, একটাও আস্ত থাকবে না, একটাও আস্ত থাকবে না। 6টা সাবমেরিন পাঠিয়েছেন, 6টা সাবমেরিনই একবার সমুদ্রের তলায় চলে যাবে, ওখানে মারবে 3 জন মিলে। আপনি ভিতরের কি খবর রাখেন না রাখেন আমি জানি না, আর উইজক্রফটকে আপনি রেখে দিয়েছেন, সেটা না জানে কূটনীতি, না জানে অর্থনীতি, না জানে বিশ্ব রাজনীতি, সেটা গিয়ে বড় বড় কথা বলে। আর আপনার একটা জামাই আছে কুলাঙ্গার, জ্যারেড কুশনার, সেটা আর এক কাঠি দরো, মানে তিনি তো আবার বড় বড় ভাষণ দেন, কিচ্ছু জানে না, একটা গোমুখ্য একেবারে যাকে বলে। আমাদের আপনাদের ওই পররাষ্ট্রমন্ত্রী, এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতো রেগুলার কূটনীতিক তো নয়, কার সঙ্গে কি কথা বলতে হয় জানে না, যখন পারছে তাকে তখন তাকে শর্ত দিচ্ছে, ধমকাচ্ছে। আরে উল্টো পক্ষে কে আছে দেখতে হবে তো, বুঝে কথা বলতে হবে তো। আপনি যতই কঠিন প্রশ্ন করুন, যতই মানে অপ্রীতিকর প্রশ্ন করুন, আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি কখনো তার মুড খারাপ করবেন না, তিনি হাসতে হাসতে যোগ্য জবাব দিয়ে দেবেন। একবার তাকে একটা পাকিস্তানি পত্রকার একটা ফোন করেছিল, কোশ্চেন করেছিলেন যে আপনার কি মনে হয় না যে পাকিস্তান ভারতের মধ্যে এই যুদ্ধে এই সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করা হোক, আপনার দিক দিয়ে কোনো পদক্ষেপ তো দেখতে পাচ্ছি না, এটা খুঁচিয়েছিলেন। তা হাসতে হাসতে জয়শঙ্করজি একটা কথাই বলেছিলেন, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন টু আ রং মিনিস্টার, আস্ক ইউর মিনিস্টার। তিনি জানতেন এটি হচ্ছেন পাকিস্তানি সাংবাদিক, হাসতে হাসতে জবাব দিয়েছিলেন যে আপনি ভুল মন্ত্রীকে ভুল প্রশ্ন করছেন, আপনার দেশের মন্ত্রীকে প্রশ্ন করুন এই ব্যাপারে। এই হচ্ছে পেশাদার কূটনীতিক, যারা মাথা গরম করেন না, যারা ভেবেচিন্তে কথা বলেন। ওই যে পাকিস্তানে যে মিটিংটা হলো ইসলামাবাদে, সেখানে উইজক্রফট এবং ইরানের আরাগাছি বিদেশমন্ত্রী, তাদের মধ্যে যদি কলার ধরে টানাটানি না হতো, তাহলে হয়তো আলোচনাটা হয়তো অনেকটা এগোতো। এখন শোনা যাচ্ছে নাকি দ্বিতীয় আলোচনা হবে, শান্তি আলোচনা হবে। কোনো শান্তি আলোচনা হবে না, আর যদি হয়ও তাহলে জানবেন সেটা কোনো ফলপ্রসূ হবে না। এক তো মানে উনি একের পর এক মানে তার কর্মকাণ্ড দিয়ে দেশকে অস্থির করে দিয়েছেন। প্রথমে করলেন কি অভিবাসন নীতি, হাতে হাত করা পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে সমস্ত দেশে পাঠিয়ে সমস্ত দেশবাসীকে এবং দেশকে অপমান করলেন, বিভিন্ন দেশকে, সে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সে যাই হোক, সেটা একটা মানুষ, তাকে মানবিক অবস্থায় আপনি ফেরত পাঠাবেন। আমরা দেশে অবৈধ, ঠিক আছে, অবৈধ আমরাও ফেরত পাঠাচ্ছি, হাতে পায়ে শিকল পরেই পাঠাবো, তখন আপনাদের মানবাধিকার কোথায় যায় বসাই? তখন কি ডুব মারে আপনার মানবিকতা, মানবাধিকার? তারপর খেললেন ট্যারিফ দিয়ে, তাতে সমগ্র বিশ্ব আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ইরান যুদ্ধে আপনি কি করলেন? নিজের মতো করে আপনি নেমে পড়লেন। ইউরোপিয়ান ইউনিয়নকে আপনি জিজ্ঞেস করেছিলেন? আর একটা ঘাতক সিদ্ধান্ত আপনি নিলেন, সেটা হচ্ছে ন্যাটো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেবেন, যেটাতে কংগ্রেসের অনুমোদন লাগে, কিন্তু কংগ্রেসের অনুমোদন তিনি নেননি। তিনি এক্সিকিউটিভ অর্ডারের
ভিত্তিতে তিনি একদম এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আসলে তিনি মনে করছেন তিনি আমেরিকার রাজা, আর বাকি বিশ্ব এবং বিশ্ববাসী সব তার প্রজা। তিনি যা মনে করবেন সেটাই হবে। তা এখন যখন কংগ্রেসে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পাশ হয়ে যখন সেনেটে গিয়ে পৌঁছেছে, এখন সেনেটে আলোচনা হবে। আমি সেই ভিডিও করেছিলাম, সেনেটে আলোচনা হবে। আলোচনার পর ভোটাভুটিতে যদি সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে যায়, তাহলে আপনাকে সোজা হোয়াইট হাউসের গেট দেখিয়ে দেওয়া হবে, এবং শেষ পর্যন্ত তাই হবে। আপনারা দেখে নেবেন। অনেক আগে আমি বলে দিই তো, আমি কোনো পীর বা কোনো গণৎকার না, কিন্তু জিও পলিটিক্যাল জিনিসগুলোকে যদি আপনি বিচার করেন, কাটাছেঁড়া করেন, তার থেকে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসে, যার জন্য আমি বলেছিলাম যে ইরান যুদ্ধে কোনোদিন আপনি জিততে পারবেন না। আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু আক্ষরিক অর্থে আজকে হতে যাচ্ছে। আজকে উনি পিছিয়ে আসছেন। ভারতের সমর্থন উনি পাননি, আর পাবেনও না। উনি মনে করেন সারা বিশ্বকে উনি শাসন করবেন। উনি তো জানেন যে আমি তো 4 বছর বাদে তার প্রেসিডেন্ট থাকবো না, কিন্তু ইতিহাসে যে কালো অক্ষরে আপনার নামটা লেখা হয়ে গেল না, সেই নামটা আপনি মুছতে পারবেন না। আপনি তো একজন হেরো মানুষ, হেরে ভূত হয়ে গেছেন। সারা বিশ্বের কাছে আপনি ভিলেন হয়ে গেছেন। এখন এই সারা বিশ্বকে আবার একটা টোলের মধ্যে ফেলে দিয়ে আপনি এবার বড় বড় কথা বলে কেটে পড়ার ধান্দা করছেন। কেটে আপনাকে পড়তেই হবে। আর ভারত কোনোদিনও আপনার পাশে দাঁড়াবে না। বলেছি না, আরো 108 বছর লেগে যাবে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করতে। আপনি যে গদ্দারিটা করেছেন ভারতের সঙ্গে, ওই গদ্দারি করার আপনার কোনো অধিকার ছিল না। যখন ভারতবর্ষের মানুষ, মানে যারা আমাদের বিদেশে থাকেন আমেরিকায়, তারা উজাড় করে আপনাকে ভোট দিয়েছিলেন মোদিজির কথায়, হাউদি মোদি। আপনি সেই এটা ভুলে গেছেন। আপনি মোদির পশ্চাৎ দেশে আপনি বাঁশ দিতে গেছেন। ভারতবর্ষের শত্রু যেখানে থাকুক, তাকে কিন্তু ভারতবর্ষ ছাড়বে না। এই আপনাদের বাংলাদেশে তারেক রহমান, তার কি হাল হবে আমি বিকেলবেলা বলবো। তিনি একই পথে হাঁটছেন, তার হাল কি হবে আমি খুব শিগগিরই আপনাদের বিকেলবেলাতে বলবো। অপেক্ষা করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নববর্ষে তারেক রহমানকে সজীব ওজের জয়ের তোপ। দেশ কি তবে বিদেশি প্রভুদের দখলে? নতুন বছরের সূচনা লগ্নে বাংলাদেশের রাজনৈতিক আকাশ কি মেঘমুক্ত, নাকি ঘনিয়ে আসছে আরো বড় কোনো সংঘাতের মেঘ? বাংলা নববর্ষের এই শুভক্ষণে এক বিস্ফোরক বার্তা নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়। দীর্ঘ কয়েক মাসের নীরবতা ভেঙে তিনি যে ভাষায় বর্তমান সরকার এবং বিরোধী শক্তির সমালোচনা করেছেন, তা দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। দেশ কি আজ বিদেশি প্রভুদের দখলে? কেন তিনি শিশুদের মৃত্যুর জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন? তার আগে একটু বলে নেওয়া ভালো, এই যে কয়েক মাসের নীরবতা ভেঙে সজীব অজের জয় আবার এসছেন। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলবো যে সজীব অজের জয় যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র তো অবশ্যই, এবং তিনি যদি রাজনীতি করতে চান, এই যে মাঝে মাঝে নীরব হয়ে যান, কয়েক মাস নীরব, হঠাৎ করে বের হয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো কথা লেখেন কিংবা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, এটিতে আমাদের কিন্তু রক্ষা করবে না। সজীব অজের জয় কিংবা সাইমা অজের পুতুল, তাদের আরো বেশি সক্রিয়তা। হ্যাঁ, অনেকে বলবেন আপনি আবার পরিবার টেনে আনছেন। ভাই, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে পরিবারের বাইরে কোনো রাজনৈতিক দলকে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কল্পনা করেন সেটি অবাস্তব, অলীক কল্পনা হবে। সেই জায়গা থেকে বাস্তবতা সম্পন্ন চিন্তা করতে হবে। পরিবারের বাইরে রাজনীতি আপনি করতে পারবেন না, দলকেও টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য পরিবারকে অ্যাক্টিভ হতে হবে। আমরা বলবো সজীব অজের জয় আরো অ্যাক্টিভ হবেন।
যে আলাপে ছিলাম আমরা, সজীব ওয়াজেদ জয় তার বার্তার শুরুতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিক নয়, তিনি লিখেছেন, নতুন বছর আমাদের মাঝে মঙ্গল বয়ে আনুক, মুছে দিক যত জরা ক্লেশ। কিন্তু এর ঠিক পরেই তিনি যোগ করেছেন এক গভীর উদ্বেগের কথা। তার মতে বাংলাদেশের মানুষের জন্য এখন মুক্তি ভীষণ জরুরি। তিনি অভিযোগ করেছেন, গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর চলছে এক বিধ্বংসী বুলডোজার। কি সেই বুলডোজার? জয়ের ভাষায় মৌলবাদ, সন্ত্রাস, মব, দখল, ধর্ষণ আর খুনের এক ভয়াবহ রাজত্ব। তিনি দাবি করেছেন, আজ দল, মত, শ্রেণী, বয়স নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ ভুগছে। তার এই বক্তব্যের লক্ষ্য মূলত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের রাজনৈতিক প্রভাব। জয়ের বক্তব্যের সবচেয়ে বড় আক্রমণ ছিল ডক্টর ইউনূসের উপর। তিনি সরাসরি বলেছেন, ইউনূসের ক্ষমতা দখল আর সান্ধ্যকালীন নির্বাচন দিয়ে দেশকে মবের মুল্লুকে পরিণত করা হয়েছে। এখানে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বোঝাতে চেয়েছেন যে বর্তমান সরকার জনগণের রায়ে নয়, বরং বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তার মতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারা দেশের সংকটের চেয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি মনোযোগী। এরপর জয় ফিরে গেছেন দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সংকটে। তিনি লিখেছেন, জ্বালানি সংকটের কারণে খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে বৃহৎ শিল্প, পুরো অর্থনীতি আজ পঙ্গু। জয়ের অভিযোগ, এই ভোগান্তি প্রাকৃতিক নয়, বরং ম্যানমেড বা কৃত্রিম। তিনি একটি নির্দিষ্ট প্রকল্পের কথা উল্লেখ করেছেন, মহেশখালী সিঙ্গেল পয়েন্ট মোরিং সিস্টেম। জয় দাবি করেছেন, তেল রিজার্ভ করার অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও সরকার তা ব্যবহার করছে না। তিনি একে কেবল মূর্খতা নয়, বরং সাধারণ মানুষকে ইচ্ছে করেই কষ্ট দেওয়া বলে অভিহিত করেছেন। তার মতে এই প্রকল্পটি চালু থাকলে তেল আমদানিতে 9 দিন সময় বাঁচত এবং বছরে 800 কোটি টাকা আয় হতো। কিন্তু প্রকল্পটি শেখ হাসিনার উদ্যোগে হওয়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। জয় সরাসরি অভিযোগ করেছেন যে 2025 সালে অবৈধ ইউনূস সরকার অর্ধেকের বেশি শিশুকে হামের টিকা না দেওয়ায় শত শত শিশু মারা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, এই দায় কার? তার দেওয়া তথ্য মতে আওয়ামী লীগ সরকারের আমলে টিকা দেওয়ার হার ছিল প্রায় 100%, যা 2025 সালে নেমে এসেছে 59%। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বানোয়াট তথ্য দিচ্ছেন। জয় দাবি করেছেন, গত 1 বছরের ব্যবধানে শিশুদের এই করুণ মৃত্যু ও মহামারীর জন্য বর্তমান বিএনপি সরকার ও ইউনূস সরকার দায়ী। তিনি এই ঘটনাকে শিশু হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে বলেছেন, এই বিচার একদিন হতেই হবে। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে জয় আরো গুরুতর অভিযোগ এনেছেন। 2024 সালের আগস্ট থেকে শুরু হওয়া মব আক্রমণ এখনো থামেনি বলে তিনি দাবি করেন। কুষ্টিয়ায় তৌহিদি জনতার নামে পিটিয়ে মানুষ হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। জয়ের মতে দেশ এখন উগ্রবাদীদের দখলে। তিনি 2001 সালের রমনা বটমূলের বোমা হামলার কথা মনে করিয়ে দিয়ে বলেন, সেই অপশক্তি আজ মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে চায় এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার দৃষ্টিতে এই উগ্রবাদীরা এখন অতীতের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ক্ষমতাবান। সবশেষে সজীব ওয়াজেদ জয় এক আবেগী ও রাজনৈতিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের শির আজ বিদেশি প্রভুর কাছে নত হয়ে আছে। আমাদের জ্ঞান আজ জঙ্গিদের কালো পতাকার তলে অবরুদ্ধ। এই অচলায়তন ভাঙতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। জয়ের শেষ কথা ছিল, আসুন স্লোগানে স্লোগান মেলায় মৌলবাদীদের বাংলাদেশ থেকে নির্মূল করি। সজীব ওয়াজেদ জয়ের এই দীর্ঘ বার্তা কেবল একটি নববর্ষের শুভেচ্ছা নয়, বরং এটি একটি রাজনৈতিক ইশতেহার। বর্তমান সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে আনা এই গুচ্ছ অভিযোগ বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? শিশু মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে জ্বালানি সংকট, প্রতিটি অভিযোগের সত্যতা ও প্রভাব নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জয়ের এই দাবিগুলো কি বাস্তবসম্মত, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল? কমেন্ট করে আমাদের জানান।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।